প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। কি বলা হচ্ছে, হ্যাভ ইউ এবার ওয়ান্ডার, তুমি অবাক হয়ে যাবে একটা এলিফ্যান্টের থেকে একটা এলিফ্যান্টের বাচ্চাই হয় কেন, একটা আম গাছ থেকে একটা আম গাছই চারাই হয়, আম বীজ বীজ হয় কেন, এগুলো তো গল্প, মানে তুমি জানো এগুলো সব কোশ্চেন। গিভেন দ্যাট আর দে ডু আর দ্য অফস্প্রিং আইডেন্টিক্যাল টু দেয়ার প্যারেন্টস, তারা কি তার পিতামাতার সঙ্গে মিল আছে, একমাত্র হোমোজাইগোটিক টুইন ছাড়া পৃথিবীতে, তাও তাদের মধ্যে ব্যতিক্রমী আছে। হোমোজাইগোটিক টুইনটা কি একটু না দেখালে হবে না, তাই আবার চলে আসলাম এখানে। হোমোজাইগোটিক টুইন মানে এই হচ্ছে কি না, স্পার্ম আর এই হচ্ছে এগ ফার্টিলাইজ করলো, এটা এন ছিল, এটা এন ছিল। ফার্টিলাইজেশনের সময় বলবো কোথায় ফার্টিলাইজড হয়, তা ফার্টিলাইজড হয়ে একটা 2n হলো জাইগোট। এই জাইগোটটা যদি একদম প্রিমিটিভ ক্যারেক্টার, প্রিমিটিভ যে আমাদের একদম মানে প্রিমিটিভ ক্যারেক্টার বলতে যে একদম অনুন্নত যে অর্গানিজম, সেরকম যদি আচরণ করে, তার মানে হ্যাপ্লন্টিক টাইপের, এই সঙ্গে সঙ্গে কী করছে, জাইগোটিক হয়ে রিডাকশান ডিভিশন না করে কি করছে না ডিভিশন করছে, সেটা রিডাকশান ডিভিশন করবে না, সেটা করবে হচ্ছে ইকুইটেরিয়াল ডিভিশন। এবং এই ইকুইটেরিয়াল ডিভিশনটা এমন হচ্ছে যে দুটো যে কোষ হচ্ছে, এই দুটো কোষ কন্ট্যাক্ট ইনহিবিশন হবে না, এটাই স্বাভাবিক। তারপর এখান থেকে কী হবে না, 4 কোষ 8 কোষ হয়ে একটা মরুলা হবে, এটাই ঘটনা ছিল, এইভাবেই এমব্রায়োটা বাড়ার কথা ছিল। কিন্তু ব্যতিক্রমী দেখা গেল যে কোনো কারণে এই দুটো সেল আলাদা হয়ে গেল, তারপরে ঘটনাটা একদম যেরকম সেরকম, এটা একদিকে চলে গেল, এটা একদিকে চলে গেল, আলাদা সেল লাইন দিয়ে একটা তৈরি হলো, এটা আলাদা সেল লাইন দিয়ে একটা এমব্রায়ো তৈরি হলো। তাহলে এদের দুজনের জাইগোট সেম, সেই জন্য মনোজাইগোটিক যদি হয়, মনোজাইগোটিক টুইন যদি হয়, তাহলে দুটো যদি ছেলে হয় দুটোই ছেলে, ছেলে যদি হয় দুটোই ছেলে হবে, অথবা দুটোই মেয়ে হবে, কখনো কিন্তু আলাদা হবে না। এদের ক্ষেত্রে খানিক মানে ম্যাক্সিমাম, তাও কিছু ব্যতিক্রম আছে আমরা দেখতে পাই। আর হেটারোজাইগোটিক কী হয় না, একই সঙ্গে আরেকটা এগ ফার্টিলাইজড হলো, তখন এই যে ফার্টিলাইজড হবে 2n তৈরি করবে একটা, আর এই একটা 2n তৈরি হবে ফার্টিলাইজ হওয়ার পরে, এটা ফিমেলও হতে পারে মেলও হতে পারে, এটাও তখন ফিমেলও হতে পারে মেলও হতে পারে, তখন কিন্তু তাদের মধ্যে পার্থক্য দেখা যায়। তো আমি যেই জায়গাটায় ছিলাম সেই জায়গায় আবার ফিরে যাব। সেই জন্য বলা হচ্ছে যে অফস্প্রিং আইডেন্টিক্যাল দেয়ার প্যারেন্টস, হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই না। অর দে শো ডিফারেন্সেস ইন সাম অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, অফকোর্স সেগুলো আমি আর কিন্তু এই প্রথম একটু বলছি, এরপর আর কিছু বলবো না। তারপরে কি বলছে যে এইখানে যে কথাটা হচ্ছে সিবলিং, সিবলিং কাকে বলা হয়, একই পিতামাতার সন্তান সন্ততিকে আমরা সিবলিং পরিমাণ ভাই বোন। সামটাইমস লুকস সো সিমিলার টু ইচ আদার, এটা সিমিলারিটিস, আবার ডিসিমিলারও হতে পারে, তাহলে সেটা ভ্যারিয়েশন। এখানে তাহলে দুটো কোশ্চেন, সিমিলারিটিস অ্যান্ড ভেরিয়েশন, সিমিলারিটিস অ্যান্ড ভেরিয়েশন। ভেরিয়েশন কিন্তু কি করে না, এভলিউশনের পথ সুগম করে, ইজি করে দেয়। দিজ আর সেভারে রিলেটেড কোশ্চেন্স, তাহলে অনেক কোশ্চেন আছে, অ্যান্ড ডিল উইথ দ্য সাইন্টিফিক্যালি ইন এ ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ইজ জেনেটিক্স। তাহলে জেনেটিক্সে এরকম সেভার জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসতে পারে। নেক্সট কি, দিস সাবজেক্ট ডিলস উইথ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স যেখানে বলছি অ্যাকচুয়াল হেয়ার হওয়া উচিত কি হেরিডিটি, বিকজ
ভেরিয়েশনস আর ইনক্লুডেড ইন হেরিটেন্স। তাহলে এইখানে কিন্তু আমি যে স্টার্ট দিয়ে লিখে দিয়েছি, তাহলে তুমি বুঝতেই পারলে হেরিটেন্স কথাটা এখানে প্রযোজ্য ঠিক হয়নি। এখানে যদি বলতো দিস সাবজেক্ট ডিলস উইথ হেরিডিটি, তাহলে কারেক্ট হলো অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়েশন অফ দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য প্যারেন্ট টু অফস্প্রিং। তাহলে এই যে এখানে যে ঘটনাটা ঘটলো সেটা ইনহেরিটেন্স বলছে, আমি মেলেই নিচ্ছি ইনহেরিটেন্স লাইনটাকে, কিন্তু যেহেতু এনসিটি বলেছে অর্থাৎ ইনহেরিটেন্সই ধরতে হবে, অ্যাজ ওয়েল এজ ভেরিয়েশনস অফ ক্যারেক্টার্স অফ ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। তাহলে পিতামাতার থেকে অফস্প্রিং পরবর্তী বংশে যে বৈশিষ্ট্যগুলো আসছে সেটা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে এবং তাদের মধ্যে ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স ইজ এ প্রসেস বাই হুইচ ক্যারেক্টার্স আর পাসড অন ফ্রম প্যারেন্ট টু প্রোজেনি। ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। ক্লিয়ার? কথাটা যে বলেছিলাম, তাহলে এটা হচ্ছে হেরিডিটির বেস, ভালো করে বুঝে নাও। তাহলে ইনহেরিটেন্স কাকে বলবে? যেভাবে উত্তরাধিকার সূত্র যেভাবে মাতা মাতা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততি যায়। ভেরিয়েশন হচ্ছে, ভেরিয়েশন ইজ নাথিং বাট ডিফারেন্স। প্রোজেনির যে বিভিন্ন স্পিসিস আছে তাদের মধ্যে যে ডিফারেন্স আসবে। হিউম্যান নিউ ফ্রম অ্যাজ আর্লি কত 8000 BC টু 100 BC before Christ that one of the cause of variation was hidden in sexual reproduction. যত রকম ভেরিয়েশন আছে তার মধ্যে একটা কজ হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ভেরিয়েশনটা কি হয়? কন্টিনিউয়াস প্রসেস, বংশ পরম্পরায় ভেরিয়েশন আসতে থাকে, কিন্তু মিউটেশন সাডেন চেঞ্জ। মিউটেশন অলসো কজেস দ্য ভেরিয়েশন। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে যেটা কি হয় না, গ্যামেট ফর্মেশন হয়। গ্যামেট মধ্যে আমরা পড়ে এসেছি, এখানে আর নতুন করে বলার দরকার নেই। বাইভ্যালেন্ট তৈরি হবে জাইগোটের পরে, সেখানে ক্রসিং ওভার হবে, তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েশন হবে। They exploited the variation that were naturally present in the wild population of plants and also to selectively breed and select for organisms that possessed desirable character. তাহলে সেই সময় থেকেই মানুষ এক্সপ্লয়েট করে এসছে ভেরিয়েশনকে, যে কোনটা ভালো রকমের প্রাণী তাকে পোষো, কোনটা ভালো রকম গাছ যেটা ভালো ফল দেয় তাকে রক্ষণাবেক্ষণ করো, তাকে প্রিজার্ভ করে রাখো, সেটা তখন থেকেই চলে আসছে। ঠিক আছে? এই যে চলে আসাটা, এটা কিন্তু মানুষের একটা ধর্ম। ফর এক্সাম্পল হিসাবে কী করেছে? থ্রু আর্টিফিশিয়াল সিলেকশনে কী করেছে? ডোমেস্টিকেশন ফ্রম অ্যানসেস্ট্রাল কাউ, যে প্রাগৈতিহাসিক যে কাউগুলো আছে সেগুলোকে আমরা করেছি, সেটা হচ্ছে কি? শাহিয়াল কাউ ইন পাঞ্জাব। এখন এটা মেনলি হচ্ছে পাকিস্তানে, পাঞ্জাব, সেইখানে এদের এদের দুধ দেওয়ার ক্ষমতা অন্য গায়ের থেকে অনেক বেশি, অন্য গরুর থেকে অনেক বেশি। এটা কিন্তু এনসিআরটির লাইন, এখানে কিন্তু কোশ্চেনও পড়েছে। ওতে ভেবে রেখো। এবার এরকম লাইন ধরে ধরে পড়তে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, সেই জন্য আমি মাঝে মাঝে যে জায়গাগুলোকে দরকার সেগুলোকে পড়ব। মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স কী বলছে? ইট ওয়াজ ডিউরিং মিড 19th century, ঠিক আছে, হার্ডওয়ে ফরওয়ার্ড মুভমেন্ট, এগিয়ে যাওয়া আর কি, ওয়াজ মেড ইন আন্ডারস্ট্যান্ডিং অফ ইনহেরিটেন্স। কে করেছে? জর্জ মেন্ডেল কন্ডাক্ট করেছিল হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট অন গার্ডেন পিস। মানে গার্ডেন পিস কথাটা কিন্তু এই যে প্রথম শুনলে এটাকে মনে রাখো, গার্ডেন পিস বলতেই কিন্তু আমরা বুঝবো মেন্ডেলিয়ান পিস, গার্ডেন পিস। এবং এটা ইউজ করেছিলেন কত বছর ধরে? 7 years। তাহলে উনি যে এক্সপেরিমেন্ট 7 years, কত সাল থেকে? 1856 থেকে 1863। এই জায়গাগুলোকে ভালো করে আমি এখন গোল করতে পারছি, ডিপ করে দিচ্ছি, খুব মনে রাখতেই হবে। ল অফ ইনহেরিটেন্স অফ লিভিং অর্গানিজম, বেশ গেল। ডিউরিং মেন্ডেল ইনভেস্টিগেশন ইনটু ইনহেরিটেন্স প্যাটার্ন, ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম, উনি প্রথম কিন্তু বায়োলজিতে
স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ম্যাথমেটিক্যাল লজিক ইউজ করেছিল কে? মেন্ডেল। হিজ এক্সপেরিমেন্ট লার্জ স্যাম্পলিং সাইজ করেছিল, প্রচুর পরিমাণে লার্জ স্যাম্পলিং সাইজ গেভ দেয়ার ক্যাপাবিলিটি টু দ্য ডাটা অ্যান্ড হি কালেক্টেড, এবং সে সংগ্রহ করেছিল কনফার্ম অলসো দ্য কনফার্ম অফ হিজ ইনফারেন্স from experiment on successive generation of his test plants provide that his results pointed to general rules of inheritance rather than being understood idea. তাহলে উনি কতগুলো জেনারেল রুলস করেছিল যা যে তখনকার দিনে যে দেখে শুনে যে আইডিয়া তৈরি করেছিল সেটাকে উনি আঘাত করেছিল, অথচ এই লোকটাকে সেই সময় তৎকালীন সমকালীন যে সমস্ত বুদ্ধিজীবী এবং তখন তো সায়েন্টিস্ট বলা খুব মূল ছিল, বলা যেত না, তারা কিন্তু মানতে চায়নি। মেন্ডেল ইনভেস্ট কী করেছিল না, টু অপোজিট ট্রেডস নিয়েছিল, যেমন টল এবং ড্রাফ, টু অপোজিট ট্রেডস, এবং ইয়েলো আর গ্রিন। ঠিক আছে, এগুলো তো আমরা জানি, এগুলো নতুন করে বলার কিচ্ছু নেই। এবং কি করেছিল না, বেসিক ফ্রেমওয়ার্ক রুলস গভর্নিং ইনহেরিটেন্স হুইচ ওয়াজ এক্সপেন্ডেড অন বাই লেটার সায়েন্টিস্ট টু অ্যাকাউন্ট ফর অল দ্য ডাইভার্স ন্যাচারাল অবজারভেশন অ্যান্ড কমপ্লেক্সিটি ইনহেরেন্ট ইন দেম। এই যে ঘটনাগুলো সমস্ত উনি ঘটিয়ে গেছেন পরপর সেগুলো কিন্তু তৎকালীন কেউ কিন্তু সেভাবে নিতে পারেনি, কিন্তু ওনার মৃত্যুর মানে ওনার কর্মের প্রায় 100 বছর পর 1900 সালে কিন্তু সমস্ত কিছু উদ্ঘাটিত হয়। মেন্ডেল কন্ডাক্টেড আর্টিফিশিয়াল পলিনেশন, উনি আর্টিফিশিয়াল পলিনেশন করেছিল। কীরকম, একটাই আমি উদাহরণ দিচ্ছি, যে একটা ফুল ছিঁড়ে এনে আরেকটা ফুলের পলিনেশন করানো। ক্রস পলিনেশন এক্সপেরিমেন্ট করেছিল। ক্রস পলিনেশন মানে মেলের সঙ্গে ফিমেল ফ্লাওয়ারের। কী করেছিল না, যে মনে করো কোনো একটা মেল ফুলের থেকে যদি কোনো একটা সম্পূর্ণ ফুল থেকে কমপ্লিট ফ্লাওয়ার থেকে যদি স্টেমেন কেটে বাদ দেওয়া হয় তাহলে সেটা ফিমেল ফ্লাওয়ার হয়ে যায়। আবার যদি কোনো একটা কমপ্লিট ফ্লাওয়ার থেকে যদি কার্পেল বাদ দেওয়া হয় তাহলে সেটা মেল ফ্লাওয়ার হয়ে যায়। এরকম উনি কিন্তু করেছিলেন সেই তত আগে। সেভারাল ট্রু ব্রিডিং, ট্রু ব্রিডিং কাকে বলে? এই যে ট্রু ব্রিডিং কথাটা বলা হচ্ছে, ট্রু ব্রিডিং মিনস হোমোজাইগাস। ভালো করে বোঝে, ট্রু ব্রিডিং কথাটা আসবে বারবার। ট্রু ব্রিডিং বলতে বোঝায় যে সঠিক ব্রিডিং মানে যারা হচ্ছে হোমোজাইগাস, হয় সে রিসেসিভ ডাবল হোমোজাইগাস অথবা তোমার হচ্ছে ডমিনেন্ট, দুটোই হতে পারে। ট্রু ব্রিডিং লাইন ইজ ওয়ান দ্যাট হ্যাভ আন্ডারগন কন্টিনিউয়াস সেলফ পলিনেশন। এগুলো করতে পারবো কী করে না, একটার সঙ্গে আরেকটাকে বারবার সেলফ পলিনেশন যদি করি তবেই কিন্তু আমরা এই ট্রু ব্রিডিংটা করতে পারবো। কি বলতে চাইলো উনি, এই জায়গাটা একটু বুঝতেই হবে। এখানে কি করলো না, এই একটা ফুলের আমরা জানি, এই যদি ফুলের আমি বেশি কিছু আঁকবো না, যতটুকু দরকার ততটুকুই আঁকবো। তাহলে এটা কার্পেল স্ট্যামেন, তাহলে এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এই ফুলটা হয়ে যাবে কি ফিমেল ফ্লাওয়ার, আর যদি না বাদ দিই তাহলে এটা কমপ্লিট ফ্লাওয়ার, উভয়লিঙ্গ ফুল। আর যদি এটাকে বাদ দিই তাহলে এটা হয়ে যাবে মেল ফ্লাওয়ার। ঠিক তো কি করছেন না, উনি এখান থেকে তুলে এনে এখানে লাগাচ্ছেন। এবার এর মধ্যে কতগুলো আছে, সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন ক্রস পলিনেশনটাকে একটু বুঝিয়ে দিই। একটি ফুলের, এই একটা ফুল, এই ফুলের এটা হচ্ছে গর্ভদণ্ড আর এটা হচ্ছে পুংকেশর, এটার মধ্যে সংশ্লেষিত, তাহলে সেলফ পলিনেশন মানে স্বপরাগযোগ। অথবা একই গাছের আরেকটা ফুল, এরও এখানে এটা ফুল, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটাও গর্ভমুণ্ড, আর এটা হচ্ছে পরাগধানী।
তো এটা এখানেও পড়তে পারে, তাহলে সেটা হচ্ছে সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। ভালো করে বুঝে নাও, সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। কিন্তু একই প্রজাতি তো একই হলো, কিন্তু যদি এরকম হয় এই একটা গাছ, এই একটা গাছ, এর একটা ফুল, আর এইখানে আরেকটা গাছ সেম প্রজাতির, এই একটা ফুল, এই গাছের পরাগরেণু যদি এখানে এসে হয় তখন তাকে বলবো আমরা ক্রস ফার্টিলাইজেশন, এর ক্ষেত্রে আর বলবো ক্রস পলিনেশন। এবং মেন্ডেল ভাগ্যচক্রে যেটা করেছিলেন, উনি একটু লাকিও ছিলেন আনলাকিও ছিলেন। লাকি ছিলেন এই জন্য উনি যে বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন সেগুলো কিন্তু জোড়ায় জোড়ায় ছিল, এবং ম্যাক্সিমাম একটি করে বৈশিষ্ট্য ছিল একটি ক্রোমোজোমে। এবং উনি এরকম 7 জোড়া, মোট 14টা ক্যারেক্টার নিয়েছিল, 14টা ক্যারেক্টার নিয়ে উনি এই পরীক্ষাগুলো করেছিলেন। সেখানে আমরা যাই, কি বলছেন, ট্রু ব্রিডিংস তাহলে কী করে পাওয়া যাবে, ট্রু ব্রিডিং লাইন কী করে পাওয়া যাবে না, আন্ডারগোয়িং কন্টিনিউয়াস সেলফ পলিনেশন, বারবার যদি সেলফ পলিনেশন করি, এবং কীভাবে কোশ্চেন আসতে পারে, মিনিমাম 3 জেনারেশন যদি সেলফ পলিনেশন করে সেম রেজাল্ট পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এটা পিওর। আর যদি রেজাল্ট এদিক ওদিক হয় তাহলে ইমপিওর, তার মানে হাইব্রিড আছে। সো দ্যাট স্টেবল ট্রেড ইনহেরিটেড অ্যান্ড এক্সপ্রেশন ফর সেভারেল জেনারেশন, এবং পরপর জেনারেশনে এক্সপ্রেশন করে দেবে, সেটা হচ্ছে ট্রু ব্রিডিং লাইন। ক্লিয়ার হয়েছে? সেটা রিসেসিভ হতে পারে, সেটা ডমিনেন্ট হতে পারে। তারপর বলছেন কি, 14 ট্রু ব্রিডিং পিস প্ল্যান্টস ভ্যারাইটিস অ্যাজ পেয়ার, পেয়ার হিসেবে, তাহলে কটা পেয়ার নিয়েছিল, 7 পেয়ার। এবার মনে কোশ্চেনটা এসেছিল 7টা জোড়া নিয়েছিল, তাহলে কটা ট্রু ব্রিডিং পি প্ল্যান্ট হয়েছিল, ভালো করে বোঝো। এই জায়গাটাই গন্ডগোল করে ফেলেছিল ছাত্ররা, বলে আরে আমরা তো 7টা পেয়ার, কিন্তু এখানে বলছে 14 ট্রু ব্রিডিং পি প্ল্যান্ট ভ্যারাইটিস। 14টা ভ্যারাইটিস নিয়েছিল, ভ্যারাইটিস। তাহলে এক একটা পেয়ারে 2টো করে ভ্যারাইটি, একটা হচ্ছে কি মানে এটা হচ্ছে গুণ বা ফ্যাক্টর। সেই জন্য মেন্ডেল সিলেক্টেড 14, খুব ভালো করে দেখো, 14 ট্রু ব্রিডিং পি প্ল্যান্ট ভ্যারাইটিস হুইচ ওয়ার সিমিলার এক্সেপ্ট ফর 1 ক্যারেক্টার্স উইথ কন্ট্রাস্টিং ট্রেড। ক্লিয়ার হলো? নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে উনি কী কী ক্যারেক্টার্সগুলো নিয়েছিল সেইটা আমরা এবার দেখব। উনি যে ক্যারেক্টার্সগুলো নিয়েছিল সেই ক্যারেক্টার্সগুলো আমরা এখানে একটু দেখে নিই, যেটা আমাদের পড়তেই হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে নতুন যে এনসিইআরটি বই, নতুন বইয়ের এটা, আর এটা হচ্ছে ওল্ড, আমি লিখেও দিয়েছি নোটেও, তাই পাবে তুমি ওল্ড। তাহলে ওল্ডটাকেও পাশে রেখেছি এই অর্থে যাতে ওখান থেকে যদি কোশ্চেন করে তাহলে তুমি উত্তর দিতে পারো। এখানে কি ক্যারেক্টার, দেখো এখানে বলা হয়েছে কীগুলোকে বলা হলো ক্যারেক্টার, দিস ইজ ক্যারেক্টার বা ট্রেট, এখানে আমরা বলতে পারি ট্রেট, ট্রেটস, ক্যারেক্টার বা ট্রেটস। এই ট্রেটের তাহলে এটা ডমিনেন্ট ট্রেট আর এটা রিসেসিভ, পুরো মুখস্থ করে ফেলতে হবে। কত নম্বর ক্রোমোজোমে এটা আসতে পারে, কিন্তু সেটা এনসিইআরটিতে নেই, কিন্তু এটা পড়তে হবে। সিড শেপ মানে বীজের আকার, রাউন্ড যদি হয় তবে ডমিনেন্ট, রিঙ্কেল যদি হয় তবে রিসেসিভ। বীজের রং ইয়েলো যদি হয় তবে, তাহলে আমরা লিখি রাউন্ড ইয়েলো, রাউন্ড ইয়েলো, এইটাকে নিই, এই রাউন্ড এবং ইয়েলো এটাকে নিই, আর রিঙ্কেল এবং গ্রিন এটাকে নিয়ে কোনটা করি, ডাই হাইব্রিড ক্রস করি। ভালো করে বোঝো, মানে সাধারণত কোনটাতে নেওয়া যাবে না এমন কোনো কথা নেই। ফ্লাওয়ারের ক্ষেত্রে ভায়োলেট আর সাদাটা হচ্ছে, এখানে যদি কোনো সময় অঙ্কে রেড বলা থাকে তাহলে সেটাকেই ধরতে হবে।
জানতে হবে পিগমেন্টেশন ইজ দ্য অ্যাডভান্স ক্যারেক্টার অ্যান্ড অলসো ডমিনেন্ট ক্যারেক্টার, সেটা লাল হতে পারে, তাতে কিছু যায় আসে না। এবার পড, আগে বলেছি বীজ, এবার ফল। এটা ফল মানে আমরা মটরশুঁটি যেটাকে বলে। পট শেপ, যদি শেপ পটের যদি শেপ যদি ফুল হয় মানে একদম টইটুম্বুর, তাহলে সেটা হচ্ছে ডমিনেন্ট। আর যদি কনস্ট্রিক্টেড হয় তাহলে এটা পড়তে হবে, কালারটা পড়তে হবে গ্রিন। এখানে দেখো যেটা প্রায় ভুল করে, কালার যদি পড হয় গ্রিন তবে সেটা ডমিনেন্ট, আর যদি সিডের কালার গ্রিন হয় তবে সেটা কিন্তু রিসেসিভ। ক্লিয়ার? কক্ষে যদি ফুল জন্মায় মানে অ্যাক্সেল কক্ষে যদি হয় তবে সেটা ডমিনেন্ট, তাহলে শীর্ষে হলে পরে ঠিক আছে টার্মিনাল। স্টেম লম্বা হলে এটা তোমাদের বলতে হবে না, এটা তোমাদের মুখস্থই। এবার এই সেম জিনিসই কিন্তু এখানে দেওয়া, এখানে এক্সট্রা যে কটা দেওয়া আছে F2 জেনারেশনে কী কী রেশিও পাওয়া গিয়েছিল সেটা দিয়েছে, সেটা মোটামুটি একটা রেশিওর স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এটা যদি পারো দেখো, তবে এতটা গুরুত্বপূর্ণ নয়, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট যে ক্যারেক্টারটা এনসিআরটিতে আছে সেটা হচ্ছে কি না, এই যে ক্যারেক্টার্স বা ট্রেটস, মনে রাখো ক্যারেক্টার্স, এইখানে ক্যারেক্টার্সে কি বলছে, হাইট, স্টেমের হাইটটা কিন্তু ক্যারেক্টার, ফ্লাওয়ারের কালারটা ক্যারেক্টার, পজিশন, ফ্লাওয়ারের পজিশনটা হচ্ছে ক্যারেক্টার বা ট্রেট, পডের শেপটা হচ্ছে ক্যারেক্টার বা ট্রেট, পডের কালারটা হচ্ছে শেপ ট্রেট, সিডের শেপটা হচ্ছে ক্যারেক্টার আর সিড কালার। এর পুরো অপোজিট, যদি হাইট হয় টল হচ্ছে ডমিনেন্ট, ড্রপ হচ্ছে রিসিসিভ, ভায়োলেট হচ্ছে ডমিনেন্ট, ডমিনেন্ট, এটা রিসিসিভ হবে। এক্সাইল ফ্লাওয়ার হচ্ছে ডমিনেন্ট, ইনফ্ল্যাটেড মানে ফোলাফুলি মানে পরিপুষ্ট হচ্ছে ডমিনেন্ট ফল, গ্রিন ফল ডমিনেন্ট, রাউন্ড শেপের যে শিট সেটা হচ্ছে ডমিনেন্ট, আর ইয়োলো শেপের শিট, দেখো ইয়োলো শিট ডমিনেন্ট, অথচ ইয়োলো কিন্তু পট কিন্তু হচ্ছে রিসেসিভ, ঠিক অপোজিট। আমরা এটা আবার পরে আসবো, এখানে যেটা দেখানো হয়েছে সেটা আমরা পরেই পড়বো, সেটা হচ্ছে তোমার হচ্ছে কীভাবে একটি সম্পূর্ণ একটি কমপ্লিট ফ্লাওয়ারকে ফিমেল ফ্লাওয়ার বা মেল ফ্লাওয়ারে পরিণত করা যায়, সেই প্রসিডিউরটা এখানে দেখেছি যেটা উনি করতেন। সেটা হচ্ছে ইমাস্কুলেশন। তোমরা জানো ইমাস্কুলেশন কথাটার অর্থ কী, 9-10 থেকে পড়ে এসছো, আরও 12 বুটে আমরা এটা বিস্তৃতভাবে জানতে পারবো। নেক্সট আমরা আবার যাব পরের জায়গায়। Some of the contrasting traits selected are smooth or wrinkle seed, yellow, green seed, infrared ফুল, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো পড়ানোর কিচ্ছু নেই। যেগুলো নিয়ে আলোচনা করলে পরে সময় নষ্ট হবে সেটা আমি যাচ্ছি না। এবার আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। একটা জিনের কিভাবে উত্তরাধিকার হয় সেই সম্বন্ধে এনসিআরটিতে যা বলেছে সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। এখানে কি বলেছে একটু পড়ি, তারপরও পড়তে পড়তে আমরা জায়গায় যাব এবং পড়তে পড়তে বুঝবো। ইন ওয়ান জিন হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট ক্যারিড আউট বাই মেন্ডেল where he crossed tall and rough pea plants to study inheritance of one gene. তাহলে একটি জিনের উত্তরাধিকার করতে উনি কী করেছিলেন না, পি প্লান্ট পাইসাম স্যাটাবিয়ামের একটা প্রজাতি নিয়েছিলেন এবং তার একটি লম্বা চরিত্রের, লম্বা গুণের, উচ্চতা চরিত্রের এবং খাটো ফ্যাক্টরের উচ্চতা চরিত্রে, দেখো দুটোরই কিন্তু হাইট হচ্ছে ক্যারেক্টার, কিন্তু তাদের ফ্যাক্টর যেটা বর্তমানে জিন বলি সেটা হচ্ছে একটা টল একটা ড্রাফ। হি কালেক্টেড দ্য সিড প্রডিউস অ্যাজ এ রেজাল্ট অফ দিস ক্রস। তাহলে এই ক্রসের মাধ্যমে যে করেছিলেন সেই ক্রস থেকে উনি সে গাছটা পেয়েছিলেন
এবং এসে পুঁতেছিল। এগুলো পড়াতে গেলে প্রচুর সময় যাবে, কিচ্ছু দরকার নেই, আমরা জায়গায় চলে যাই একদম ফ্রেশ। এইখান থেকে একটু বুঝে আসি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। গ্রেগর জোহান মেন্ডেল, আমরা এখানে যেটা বুঝতে চাইব সেটা হচ্ছে উনি কে ছিলেন, উনি অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন, অস্ট্রিয়ার মক, এবং চিস রিপাবলিকে ছিলেন, এবং 1882, এটা তোমাদের জানা জিনিস। তারপরে যা ইতিহাস, এটা সেইভাবে খুব একটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, আমি তবু লিখে রেখেছি, এটা তোমাদের নোটে সেভাবে থাকবে, কিন্তু এটা ততটা ইম্পর্টেন্ট। মেন্ডেল কী নিয়েছিল, মেন্ডেল যে 7টা ভ্যারাইটির 7 ভ্যারাইটি নিয়েছিল, 7 ভ্যারাইটি বলছিল ট্রেডস, দেখো এখানে 7 ট্রেডস নিয়েছিল, আর ভ্যারাইটি নিয়েছিল, ভ্যারাইটি হচ্ছে 14, মনে থাকে যেন, ভ্যারাইটি হচ্ছে 14। কী কী সেগুলো এতক্ষণ আলোচনা করেছি। নেক্সট আমরা চলে যাই মেন্ডেলের কিছু ওয়ার্কস, যে 1886 পাবলিশ করেছিলেন উনি, কি এক্সপেরিমেন্ট ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন, যেটা পাবলিশ করেছিলেন। আর নিচেরটা তোমার অত দরকারই নেই। এবং হিজ ওয়ার্কস লার্জলি ইগনোর্ড, কতদিন ধরে দেখো, লার্জলি ইগনোর্ড ফর 34 ইয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, আনটিল, যতক্ষণ না পর্যন্ত 1900 সালে হি ওয়েন 3 ইন্ডিপেন্ডেন্ট বটানিস্ট এর উপরে কাজ করেছিলেন, সেটা পরে বলো, তাদের মধ্যে কোরেন্স একজন। মেন্ডেল ওয়াজ দ্য ফার্স্ট বায়োলজিস্ট, ম্যাথমেটিক্স ইউজ করেছিল, এর আগে কেউ কোনোদিন ম্যাথমেটিক্স বায়োলজি ইউজ করতে পারে সেটার সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। প্রেডিক্ট করেছিল, মেন্ডেল প্রেডিক্টেড দ্য কনসেপ্ট অফ জিন, কিন্তু জিন সম্পর্কে কিছু বলে যেতে পারেননি, জিন সম্বন্ধে ধারণা ছিল। জিনস অকার ইন পেয়ার্স, আমরা এখন জানি জিনস পেয়ার্স ইন প্রেজেন্ট ইন গ্যামেটস, গ্যামেটস হিসেবে পেয়ার্সে থাকে। জেনেটিক্স কিছু টার্ম আছে, জিন, জিন হচ্ছে কি, এ ইউনিট অফ হেরিডিটি, একটা হেরিডিটি বংশগতির একটা একক, এ সেকশন অফ ডিএনএ, যাকে বলি আমরা সিস্ট্রন, সিকোয়েন্স কোডিং সিঙ্গেল প্রোটিন, যেটা একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে পারে, তাকেই বলি জিন। জিন ইজ নাথিং বাট এ সিস্টন, আর সিস্টন ইজ এ মিনিমাম লেন্থ অফ ডিএনএ হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ এ মিনিমাম প্রোটিন, দ্যাট অলসো রেসপন্সিবল ফর দ্য, কী হবে না তোমার মেনলি, এটাকে আমরা বলতেই পারি, যেহেতু ভেতরে ঘটছে সেই জন্য মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিক অ্যাক্টিভিটিকে চেঞ্জ করার ক্ষমতা রাখবে, তাই হচ্ছে জিন। জিনোম কাকে বলে জেনে গেছি, আর বলবো না, জিনোম কাকে বলে প্রত্যেকে জানি, কিন্তু তাহলে ওয়ান সেট অফ, বেশ। অ্যালিল, অ্যালিল কথাটা কি, অ্যালিল হচ্ছে কোনো জিন, যখন আমরা জানি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, জিনও জোড়ায় জোড়ায় থাকে, এই জিনের যে প্রত্যেকটা গুণ, এই ফ্যাক্টরও জোড়ায় জোড়ায় থাকে, এই ফ্যাক্টরগুলো হয় সমান হতে পারে, টি হতে পারে, অথবা কি হতে পারে, অথবা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। তাহলে অ্যালিল বা অ্যালিলোমর্ফ হচ্ছে তাই, যা সম্পূর্ণ বিপরীত বা সমগুণ সম্পন্ন জিন, পরিষ্কার কথা, ভালো করে বুঝে নাও। 2 genes that occupy the same position, মানে locus on homologous chromosome, and that cover the same trait, just একই বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেম ট্রেট, বৈশিষ্ট্য না তো, একই ক্যারেক্টার। দেখো এখানে কিন্তু কখনোই তোমার জিনের কথা বললো না, ফ্যাক্টরের কথা বললো না, ট্রেট, ট্রেট মানে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে চরিত্র, চরিত্র বলতে যেমন উচ্চতা, তাহলে লম্বাটাও একটা উচ্চতা, বেটে হওয়াটা একটা উচ্চতা, হলুদও একটা রং, আবার সবুজও একটা রং, তাহলে রং হচ্ছে একটা ট্রেট। তাহলে এটা সম বা ভিন্ন গুণ হতে পারে, কিন্তু সেম ট্রেট, এটা কিন্তু 9-10-এ কিন্তু 10-এ আমি জানি ভুল শিখে এসছে, টোটালটাই ভুল শিখে এসছে, বলছে সমগুণ সম্পন্ন কখনো হয় না, সমচরিত্র সম্পন্ন, সম বা ভিন্ন গুণ সম্পন্ন যে জিন বা ফ্যাক্টর, তাকেই আমরা অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলি।
লোকাস ফিক্সড এরিয়া যেখানে থাকবে জিন, বেশ। হোমোজাইগাস, যখন হোমোজাইগোট থেকে এই একটা গ্যামেট আর এই একটা গ্যামেট এর থেকে যখন জাইগোট তৈরি হলো, তাহলে টি 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 হলো, তাহলে সেই জাইগোটটার থেকে যখন গাছ হবে, সেটা যে গাছ হবে বা জীব হবে, দ্যাট ইজ হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস আইডেন্টিক্যাল জিনস ফর এ পার্টিকুলার হতেই হবে। নেক্সট হেটারোজাইগাস, তাহলে কী হবে, ভিন্ন, টু ডিফারেন্ট জিনস থাকতে হবে, জিনস বলতে ডিফারেন্ট তোমার অ্যালিল থাকতে হবে অফ এ পার্টিকুলার ক্যারেক্টার। ডমিনেন্ট, যখন কোনো অ্যালিল আমরা জানি কি ফ্যাক্টরস অলওয়েজ পেয়ার থাকে, তাহলে পেয়ারের একটি যদি প্রকাশ পায় তখন তাকে বলা হয় ডমিনেন্ট, আর যেটা প্রকাশ পায় না তাকে বলা হয় রিসেসিভ। ডমিনেন্টকে বলে অ্যাপিস্টেসিস আর ইয়েকে বলে হাইপোস্টেসিস। এটা আরও ডিটেলসে আমরা আরও পরে আরও ভালোভাবে শিখবো, এখন ওইটা শেখার সময় নয়, ঠিক সময়ের ঠিকটা আমরা শিখে যাবো। হেটারোজাইগাসের ক্ষেত্রে আমি পাবো। রিসেসিভ মানে কি, ঠিক বিপরীত, যেটা প্রকাশ হবে না। আসলে এটা যদি আমরা বলি, এইভাবে বলা যায় যে হাইব্রিডে বা সংকরে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়, এক্সপ্রেস করতে পারে, তাকে বলবো হচ্ছে ডমিনেন্ট। যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে তাকে বলবো রিসেসিভ। জেনোটাইপ সম্পর্কে কিন্তু আমাদের খুব একটা ভালো ধারণা সবার আছে বলে আমি জানি না, কারণ ফেনোটাইপ আর জেনোটাইপ এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। আমি এখানে একটু বুঝিয়ে দিই, ব্যাপারটা বোঝো। এই হচ্ছে মনে করো ক্যাপিটাল টি, তাহলে এটা কি হবে, লম্বা হবে। এটা হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি, তোমাদের ধারণা আছে বলে আমি এটা বলছি, এটাও লম্বা হবে। আর স্মল টি এটা বেটে হবে, বেশ, এটা বেটে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই দুটোই বাইরের দিক দিয়ে লম্বা, তাহলে জেনোটাইপ কী হবে, দুটোর কিন্তু এক হওয়া উচিত ছিল, আলাদা। এখানে কি বলছে, জেনেটিক মেকআপ অফ অ্যান অর্গানিজম, একদম সংক্ষেপে আসল কথাটা বলে দিয়েছে। তাহলে কোনো জীবে বা কোনো জাইগোটে জিনগত যে সংযুক্তি অবস্থান করে তাকে বলবো আমরা জেনোটাইপ। ক্লিয়ার? জেনেটিক জিন কম্বিনেশন প্রেজেন্ট উইদিন এ জাইগোট ইজ কল্ড জিনোটাইপ। অ্যান্ড হোয়াট ইজ ফেনোটাইপ? ফেনোটাইপটা তখন কি বলবো, যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে বাইরে প্রকাশিত বৈশিষ্ট্যটাই ফেনোটাইপ। এটা কিন্তু আমার ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে বলতে। আমি কীরকম বলবো না, জিনগত সংযুক্তির ফলে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় ফেনোটাইপ। যেমন এই জিনগত সংযুক্তির ফলে এও লম্বা, এই জিনগত সংযুক্তির ফলে এও লম্বা, তাহলে এরও ফেনোটাইপ লম্বা, এরও ফেনোটাইপ লম্বা। ক্লিয়ার? কিন্তু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অন্তর্নিহিত আছে, অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, গুড, সেটা বুঝতে পারলে ভালো, কিন্তু তার জন্য মূল দায়ীকে জেনোটাইপ। এবং আরেকটা ঘটনা, যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হবে জেনোটাইপ প্লাস এনভায়রনমেন্ট কিন্তু ফেনোটাইপের উপর দায়ী। সেটা ফেনোকপি বা অন্য জিনিস আমরা দেখেছি যে একই জিনগত বৈশিষ্ট্য থাকার ফলেও তার ফেনোটাইপ আলাদা হয়। তুমি এখানকার একটা কুকুরকে, একটা মেয়ে কুকুর একটা ছেলে কুকুরকে তুমি মোটামুটি কাশ্মীরে মানে বা আরও ঠান্ডার জায়গায় যদি নিয়ে বাঁচাতে পারো এবং তার যদি কয়েকটা জেনারেশন যদি ওখানে তুমি তৈরি করতে পারো, হ্যাঁ, তাহলে দেখবে কি ওদের গায়ে লোমের পরিমাণটা বাড়া শুরু করেছে, প্রথম দিকেই বাড়া শুরু করেছে। এটা কেন হবে না, এনভায়রনমেন্ট দুটোর কিন্তু জেনোটাইপ সেম, মানে ওখানে যেটা এখানে সেটা একই হবে, জেনোটাইপ যদি হয় তবুও কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু এফেক্ট করে ফেনোটাইপের ক্ষেত্রে। মোনোহাইব্রিড কজ আলোচনা করেছি, তাহলে সিঙ্গেল ট্রেট হতে হবে, সেটাও আলোচনা করা হয়ে গেছে। নেক্সট এই যে পি ফর প্যারেন্টাল জেনারেশন, এটা আমরা পড়ব। নেক্সট হচ্ছে F1 ফার্স্ট ফেলিয়াল জেনারেশন, মানে P1-এর সঙ্গে এই P1-এ যে মাদার এবং ফাদার থাকবে, প্যারেন্ট থাকবে, তাদের ক্রসের ফলে যে প্রথম জেনারেশন উৎপন্ন হবে অফস্প্রিং, তাদের বলবো হচ্ছে F1 ফার্স্ট ফেলিয়াল জেনারেশন, প্রথম।
তার মানেটা কি বলা হলো, ফার্স্ট ফিলিয়ালাইজেশন অফস্প্রিং ফ্রম এ জেনেটিক ক্রস কার প্যারেন্টের সঙ্গে। তাহলে পিতে যদি এই একটা প্ল্যান্ট, এটা হচ্ছে ফাদার ইন্টু মাদার, এর থেকে যখন চাইল্ড হচ্ছে, চাইল্ড তো ছেলে বা মেয়ে যাই হবে, দিস ইজ কল্ড F1। এই F1 আবার যদি আরেকটা চাইল্ড, সে তারা যখন বড় হয়ে ফাদার এবং মাদার অন্য জায়গাতে আসলো, তখন থেকে আবার কিন্তু তারা আবার পি হয়ে যাচ্ছে। মানে যেখান থেকে আমি ক্রসটা শুরু করি তখন সেইখান থেকে পি জেনারেশন শুরু হয়, এটা মাথায় ঢুকিয়ে রাখো। F1 ও P1 হতে পারে যদি ক্রসটা F1 থেকে শুরু করি, এরকম অনেক কোশ্চেন আসবে, অত ঘাবড়ানোর কিচ্ছু নেই। F2 কী হবে, F1 ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। হ্যাঁ, আরেকটা এখানে কথা বলতে ভুলে গেছি, প্যারেন্টাল জেনারেশন অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম, মেন্ডেলের কথা অনুপাতে কিন্তু বলতে হচ্ছে এখন। এই প্যারেন্টের মধ্যে সবসময় কী করতে হবে, ইতর পরাগযোগ বা ক্রস ফার্টিলাইজেশন করতে হবে। আর F1-এর যে গাছ আসবে বা ওই আসবে, তাদের মধ্যে করতে হবে সেলফিং, বা কি বলা হবে, যে সেকেন্ড ফিলিয়াল জেনারেশনকে মেইনলি আমরা বলি কি সেলফিং। সেলফিং মানে ক্রস ফার্টিলাইজেশন অপোজিট কি সেলফ ফার্টিলাইজেশন বা সেলফিং বলি, মেইনলি হচ্ছে স্বপরাগযোগ। এই দুটোকে ভুলো না কিন্তু। পি প্যারেন্টালে সবসময় হচ্ছে ইতর পরাগযোগ আর মানে ক্রস ফার্টিলাইজেশন, আর F1-এর মধ্যে স্বপরাগযোগ। 7 ক্যারেক্টার্স কি খুবভাবে আলোচনা হয়েছে, নতুন করে এখানে আলোচনার তেমন কিছু নেই, জাস্ট এখানে তুমি একটু দেখে রাখতেই পারো, এমন নতুন কিছু নয়। মোনোহাইব্রিড ক্রসে আমরা দুটো গাছ নিচ্ছি, একটা কি ক্যাপিটাল টি, এটাকে ক্যাপিটাল টি, এটা পিওর লাইন, পিওর ডমিনেন্ট লাইন, এটা স্মল ডমিনেন্ট লাইন। কারণ মেন্ডেল কয়েকটা জেনারেশন ধরে এক্সপেরিমেন্ট করে কিন্তু এটা অলরেডি তৈরি করে রেখেছে। অতএব এইরকম যদি গাছ নিই তাহলে আমরা কি সিঙ্গেল ক্যারেক্টার নিচ্ছি, বেশ। তারপরে কি করছি না ক্রসিং টু পি প্লান্টস ডিফার ইন সাইজ, তাদের সাইজ কিন্তু ডিফার করছে, টল আর হচ্ছে শর্ট করছে। তারপর টি হচ্ছে অ্যালিল হচ্ছে টলের জন্য, আর স্মল ক্যাপিটাল টি হচ্ছে টলের জন্য, আর স্মল টি হচ্ছে এর জন্য নিয়েছি, আগেই দেখালাম। আর হোমোজাইগাস অবস্থায় বুঝতেই পারছি, আর নতুন করে বোঝানোর দরকার হচ্ছে না, এটা হোমোজাইগাস রিসেসিভ ট্রাপ প্ল্যান্ট, এটা হোমোজাইগাস ডমিনেন্ট টল প্ল্যান্ট। তো এইভাবে আমরা ক্লাস করছি, করার পরে এই ক্রসটাকে আমরা আনছি। নেক্সট পেজে আমরা যাই, এই যে হচ্ছে লম্বা, তার মানে এটা হচ্ছে টি, এটাকে আমরা টি বলতে পারি, আর এটাকে ক্যাপিটাল টি, এটাকে স্মল টি, আর হচ্ছে স্মল টি, দুটো বলতে পারি। দেখো একটা জিনিস, এইটা সাধারণত ধরে নেওয়া হয় এটা মেল আর এটা ফিমেল, কিন্তু সব ক্ষেত্রে যেটা হবেই হবে এমন কোনো কথা কিন্তু নেই, ঠিক আছে। কি বলছে, পি ফর প্যারেন্ট ব্রিডিং হোমোজাইগাস প্ল্যান্টের সঙ্গে, আর F1 জেনারেশন এখানে আসবে। F1 জেনারেশন হেটারোজাইগাস, অলওয়েজ হেটারোজাইগাস, কারণ এর মধ্যে যেটা হয় রিডাকশান ডিভিশন হয়। এর মধ্যে কি হবে, আমি সাইড দিয়ে দিই রিডাকশান ডিভিশন। তাহলে কি হবে, একটা দুটো আছে, তাহলে একটা করে গ্যামেটে আসবে, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, আর এতেও আসবে এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। এটা যদি মেল হয় তাহলে আমি এরকম করে দেখাচ্ছি, এটা যদি ফিমেল হয় এরকম করে দেখাচ্ছি। এবার যেহেতু সেম তাহলে আমি একটাই ধরতে পারি, দুটো না ধরলেও হয়, সেম যদি হয়। এবার ক্রস ঘটালাম, ক্রস ঘটানোর পরে টল ড্রপ হলো। তারপরে যখন এখান থেকে দেখো, এখানে আমি যে কোনো একটা নিচ্ছি, এই ক্যাপিটাল টিনা নিলাম, এটা নিলেও হবে একই ব্যাপার, আর এখান থেকে এটা নিলাম, তাহলে সমস্ত F1 জেনারেশনে সে গাছগুলো আসছে, সব গাছ লম্বা হচ্ছে। এখানে গিয়ে এখানে এসে মেন্ডেল অবাক হয়ে গিয়েছিল, কেন না, তাহলে কি ছোট বৈশিষ্ট্য শেষ হয়ে গেল?
তারপরে উনি ভাগ্যিস পরবর্তী জেনারেশনটা সেলফিং করেছিলেন, সেই জন্য উনি সব কিছুই পেয়ে গেছিলেন। এর মধ্যে উনি যেটা ইউজ করেছিলেন যেটা হচ্ছে প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ড। আমরা এখন চেকার বোর্ড নাম জেনে এসেছি, আমরা আবার আজকে নতুন নাম জানছি বিজ্ঞানের প্যানেটের নাম অনুসারে প্যানেট স্কোয়ার। এটা টুলস, একটা ভালো টুলস। এই টুলসের থেকে আমরা করতে পারি সমস্ত হিসেব, সব কিছু বের করে আসতে পারি। শুধু এক সংখ্যক নয়, দ্বিসংখ্যক নয়, ত্রিসংখ্যক নয়, আরও অনেক জিনের, একটা মানুষের যে এত জিন, তাতে কী হবে সেটাও কিন্তু এর থেকে বার করে আসতে পারি। কীভাবে ইউজ করি আমরা? মোটামুটি যেটা ইউজ করি কি না, এর সাধারণত যেটা ইউজ করি সেটা আমরা খুব জানি, এটা আমি সময় নিচ্ছি না। প্যারেন্ট জিনোটাইপ হবে, প্যারেন্ট স্কয়ারে কী আসবে, স্প্লিট করে দেবে। ক্লিয়ার? এবার মনে বুঝে গেছি যে এইখান থেকে আমরা মেল গ্যামেট যদি এটা হয় আর এখান থেকে এটা ফিমেল গ্যামেট যদি হয়, তাহলে এবার এই হচ্ছে ম্যাথমেটিক্সের জায়গাটা, যে এখানে সমস্ত গাছই কিন্তু লম্বা দেখাচ্ছে, কারণ ক্যাপিটাল টি প্রকট, জিনোটাইপ হচ্ছে 100% ক্যাপিটাল টি স্মল টি, ফিনোটাইপ হচ্ছে 100% টল। F2 জেনারেশনে আমরা কী করবো? সেলফিং করবো, সেলফ ফার্টিলাইজ মানে একই গাছের সঙ্গে একই ফুলের যখন করব তখন আমরা দেখতে পাবো ভিন্ন রেশিও। সেই রেশিওটা কি? রেশিওটা বিদ্যুটের রেশিও চলে আসলো। সেখানে দেখলাম যে তিনটে হচ্ছে আমরা দেখছি লম্বা গাছ, আর একটা দেখছি হচ্ছে ছোট। আবার এই তিনটের মধ্যে দেখছি জিনোটাইপের দিকে একটা হচ্ছে পিওর লম্বা, আর দুটো হচ্ছে হাইব্রিড লম্বা, আর হচ্ছে একটা হচ্ছে পিওর বেটে। তাহলে এই যে জেনোটাইপ, দিস ইজ কল জেনোটাইপিক রেশিও, আর দিস ইজ কল ফিনোটাইপিক রেশিও। এগুলো তো তোমরা জানো, কোনটা জানো না? এখানে কত পার্সেন্টেজ হোমোজাইগাস, F2-তে কত পার্সেন্টেজ হোমোজাইগাস, কত পার্সেন্ট হেটেরোজাইগাস বলতে পারবে? 50% হচ্ছে হোমোজাইগাস আর 50% হচ্ছে হেটেরোজাইগাস। কেন? দেখো, এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, তাহলে আর এটাও হেটেরোজাইগাস, এটাও, তাহলে 50% হোমোজাইগাস আর 50% হেটেরোজাইগাস। ভালো করে বোঝো, এতক্ষণ যা বলছি তা দিয়ে কিন্তু প্রশ্ন আসবে না। প্রশ্ন কোথার থেকে আসবে বোঝো, ঠিক আছে? এমনি তোমরা জানো, কিন্তু এই জিনিসটা খেয়াল করো না যে 50% F2-তে গিয়ে অ্যামোনোহাইব্রিডে 50% কিন্তু হোমোজাইগাস, এবং শুধু হোমোজাইগাস নয়, ট্রু হোমোজাইগাস, আর হচ্ছে 50% হেটেরোজাইগাস। ঠিক আছে? আর বাকি জিনিস তোমার জানা আছে। সিক্রেট অফ দ্য প্যারেন্ট স্কয়ারের মধ্যে কি, যে সিক্রেটিং আছে, স্প্লিটিং করে আমরা এই ক্রসগুলো দেখাতে পারি খুব সুন্দরভাবে। এই যে গ্যামেটগুলো বেরোচ্ছে, এই গ্যামেট তৈরি হলো, তাহলে গ্যামেটগুলোকে যদি আমরা আবার প্লেস করে দিই, জায়গা মতন যদি প্লেস করি, ঠিক, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে সিক্রেট। শর্টকাটে আমি একটা করে যদি হোমোজাইগাস, ইফ আইদার প্যারেন্ট ইজ হোমোজাইগাস যদি হয়, তাহলে কী হবে? হোমোজাইগাস একটা আনলেই যথেষ্ট, তখন আমরা দুটো আর আনবো না। ক্লিয়ার? ব্যাস, তাহলে 100% জিনোটাইপ বুঝে গেলাম, ফেনোটাইপও তাই হবে। তাহলে একটা বক্স হলেই যথেষ্ট। আন্ডারস্ট্যান্ডিং দ্য শর্টকাট, দিস ইজ দ্য শর্টকাট পিরিয়ড। ক্লিয়ার? নেক্সট যেটা, এর ক্ষেত্রে কি হলো না, দুরকম আসছে। কেন আসছে? কারণ একটা জিনিস বলি, একটা সূত্র আছে, নাম্বার অফ গ্যামেট অর পজিশন অফ হাইব্রিড। আমি দেখাবো যেমন মুখে বলছি সেটাই, নাম্বার অফ গ্যামেটস অর পজিশন অফ হচ্ছে একটা সূত্র আছে, 2n। n সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। 2n মানে বার করবো হেটেরোজাইগাস বলতে কোনটাকে বলি আমরা? হেটেরোজাইগাস মনে কর ক্যাপিটাল টি স্মল টি, হেটেরোজাইগাস। এরকম যদি একটা তোমার কাছে দেয়, মনে করো ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এখান থেকে কটা গ্যামেট তৈরি হতে পারবে?
আমি কি বলছি, নাম্বার অফ হেটেরোজাইগাস। নাম্বার অফ হেটেরোজাইগাস, এটা হোমোজাইগাস, এটা হোমোজাইগাস, একটাই হেটেরোজাইগাস, তাহলে কটা হবে? 2^1 = 2 হবে। এর বাইরে হবেই না, এখান থেকে 2 ছাড়া 3টে হবে না। কি হবে? ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, আর হবে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। এছাড়া হবেই না। যদি এ না হয়ে, দেখো কত সুন্দর মজা, যদি এরকম থাকতো ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি না হয় স্মল সি, তাহলে কটা হতো? তাহলে 2^2 মানে 4টে, 4 রকমের হবে। তুমি করো, 4 রকমের হয়ে যাবে। দেখো তুমি, তুমি যখন করবে সবসময় দেখবে এরকম যদিও দেয়, নিজের মতন করে বসিয়ে নেবে। কিভাবে বসাতে হয় সেটা আমি দেখছি। একটা জিনিস জানবে, জিন, একই জিন কখনোই একই ক্রোমোজোমে বসবে না। মাথায় ঢুকেছে? তাহলে এই যে গ্যামেটটা আমাকে, এই যে আমাকে জাইগোটটা দিয়েছে, এই জাইগোটটাকে আমি প্রথমে বসাবো এইভাবে। কি? ক্যাপিটাল এ, তাহলে নিচে ক্যাপিটাল এ হবে, পাশে ক্যাপিটাল ডি হবে না, তাহলে ক্যাপিটাল বি উপরে বসাতে পারতাম, নিচেও বসাতে পারতাম, একদিকে বসাই, আর ক্যাপিটাল সি, স্মল সি। দেখো এখান থেকে 4টে হবে কি করে বোঝাচ্ছি। তাহলে এই একটা গ্যামেট তো পাবোই, এই একটা গ্যামেট পাবো, মানে এটা প্যারেন্টাল কম্বিনেশন, কোনো পরিবর্তন হবে না। আরেকটা পরিবর্তন হতে পারে, এই এটা হচ্ছে ক্যাপিটাল সিটা, এইভাবে না লিখলে বুঝতে পারবো না। এখানে যদি ক্রসিং ওভার হয় তাহলে কি আসবে আমি এখানে দেখাচ্ছি, দেখো কত সুবিধা। আমি কিন্তু আর বারবার দেখাবো না। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি, আর হবে কি ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি। হলো? তাহলে কটা হলো? 2 4টে হয়েছে। আর কি হওয়া সম্ভব? তোমার হয়তো মনে হচ্ছে না স্যার, যদি এইখানে সম্ভব হতো, এখানে তো হতে পারে, এখানেও তো ক্রসিং হতে পারে। হ্যাঁ হতে পারে। দেখো তুমি, ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি তো আছে তো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি আছে তো। তুমি মনে করছো না ডবল ক্রস ওভার হবে? ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি আছে তো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি আছে তো। দেখেছো? তুমি যেখানেই যাও না কেন, এই সূত্র বলে দিলাম, সূত্রটা মনে রাখো, আরও অনেকগুলো সূত্র দেবো, পরপর পরপর সব বুঝে যাবে, না বোঝার কিছু নেই। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর একদম পরিষ্কারভাবে দিয়ে আসবে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, এখানে কেন, এখানে কেন আমি 2টো খোপ করলাম, তার কারণ হচ্ছে এখানে আমি নিয়েছি একটা হাইব্রিড, আর একটা নিয়েছি হচ্ছে পিওর লাইন। পিওর লাইন থেকে একটাই গ্যামেট তৈরি হবে, তাহলে এইখানে ক্যাপিটাল টিটাকে বসিয়ে দিতে পারি। তাহলে কি হবে? ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি। এছাড়া আর কিচ্ছু হওয়া সম্ভব না। তার মানে 1:1। কেউ কি ধরতে পারছো এটা কি ক্রস দেখাচ্ছে? এটা কিন্তু টেস্ট ক্রস দেখাচ্ছে। টেস্ট ক্রস কাকে বলা হয়? এখানে কিন্তু ক্যাপিটালটিও আসতে পারতো, সেটাও কিন্তু টেস্ট ক্রস। তাহলে 100%, মানে এটা 50-50 এসছে তো, তখন 100% একই রকম আসতো। 100% যদি টেস্ট করে কাকে বলে, যার আমি টেস্ট করব তাকে সবসময় হোমোজাইগোটিক, মানে হোমোজাইগোট দিয়ে ক্রস করাতে হবে, তবেই আমি রেজাল্টটা পাবো। এটা আমি জায়গার মতন কি বোঝাবো, ঠিক আছে? অ্যানাদার এক্সাম্পল, ফ্লাওয়ার দিয়ে করা যেতে পারে। এটা নতুন কিছু না, পার্পেল আর হোয়াইট ফ্লাওয়ার একই সেম রেজাল্ট আসবে, নতুন কিচ্ছু নেই, কোনো এরকম ঝুট ঝামেলা কিচ্ছু নেই, সেম জিনিস আসবে। তুমি এখানে ক্যাপিটাল পি নিয়েছে আর স্মল পি নিয়েছে, তুমি ক্যাপিটাল টি, স্মল টি নিয়েছো, তাতে এমন কিছু পার্পেল আর হোয়াইটকে করেছে স্মল পি, সেম জিনিস আসবে। যদি না ইনকমপ্লিট ডমিনেন্স, সেটা হচ্ছে পরের ব্যাপার, সেটা অন্য জিনিস। মেন্ডেল প্রিন্সিপাল হচ্ছে, প্রিন্সিপাল কি?
প্রিন্সিপাল অফ ডমিনেন্স, ডমিনেন্স হচ্ছে কি F1 জেনারেশন একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা ডমিনেন্স, আর যেটা প্রকাশ পাবে না সেটা রিসেসিভ। আর সেগ্রিগেশন মানে কি, এরা হচ্ছে সেগ্রিগেট করবে। সেগ্রিগেট বলে যখন গ্যামেটগুলো, যখন জাইগোট তৈরি হয়, গ্যামেট সৃষ্টি হওয়ার পরপর থেকে পৃথক হয়ে যাবে ফ্যাক্টরগুলো, এবং একটা আরেকটার উপর কোনো চাপ সৃষ্টি করবে না, কেউ কাউকে এফেক্ট করবে না। এটাই তো জিনের বৈশিষ্ট্য, একটা জিন আরেকটা, তবে এর ব্যতিক্রমও আছে, সেটা অন্য কথা, সে তার ব্যতিক্রমটা পরে আমরা বুঝবো। এবং লিঙ্কেজের ক্ষেত্রেও আমরা দেখব সেখানেও গণ্ডগোল আছে, সে হয় গ্রুপ হিসেবে চলে যায়, সেটা অন্য কথা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হোয়েন গ্যামেটস আর ফাউন্ড, the pairs of heredity factor genes become separated so that each sex cell sperm one received only one kind of gamete। তাহলে এটাকেই বলা হচ্ছে হিউম্যান কেস। আমরা এখানে আর পড়ব না, হিউম্যান কেস আমাদের এর মধ্যে নেই। নেক্সট হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রসটা আমরা পরে পড়ব, এখানে এই অবধি রেখে আমরা ফিরে যাব। তাহলে এই যে কথাগুলো এখানে যা যা বলেছি, পুরো কথাগুলো কিন্তু এখান থেকে এই অবধি লেখা আছে, নতুন কিচ্ছু কথা লেখা নেই এখানে। যেটা তুমি দেখছো 1/4 ড্রপ হয়েছে, 1/4, হ্যাঁ তাই তো হয়েছে না, একটু তো তাই হয়েছে না। তিনটে হয়েছে লম্বা, তার মধ্যে দুটো সংকর লম্বা, একটা পিওর লম্বা, আর একটা হচ্ছে বেটো, আর 3/4 হচ্ছে লম্বা। এগুলো হচ্ছে ফেনোটাইপিক রেশিও, আর জিনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1। নতুন কিচ্ছু বলা নেই। এবার এনসিআরটির যেটা আমরা এখানে দেখব, এনসিআরটিতে যে কতটুকু, এনসিআরটি ডায়াগ্রাম তো না দেখলে অপরাধ হয়ে যাবে। এনসিআরটিতে এটা একটা কমপ্লিট ফ্লাওয়ার দেখেছে, কোনটা পেটাল কোনটা স্টিগমা। স্টিগমা মানে হচ্ছে গর্ভমুণ্ড, ভালো করে দেখো। অ্যান্থার, অ্যান্থার মানে পরাগধানী। স্টেমেন হচ্ছে পুংকেশর চক্র, কার্পেল হচ্ছে গর্ভকেশর চক্র। এগুলো ভালো করে আমরা ইয়েতে বুঝবো। এখানে কি করছে না, ইমাসকুলেশন করছে, কি করছে না, এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে ফিমেল ফ্লাওয়ার তৈরি করে দেবে। এবং এটা ডায়াগ্রাম দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে, খুব ভালো। প্যারেন্টাল, প্যারেন্টাল মানে পি জেনারেশন টল নিয়েছে, টলের হচ্ছে ক্যাপিটাল টি লিখে নিয়ে এনসিআরটি আমরা লিখে দিলাম এনসিআরটিটা। তাহলে এটা হচ্ছে ক্রস পলিনেশন, মনে রেখো। এখানে সেলফিংটা লিখেছে, তাহলে এইটা সেলফিংটা কি করে হলো না, এইখানে যে গাছটা হয়েছে সেটা কিন্তু, এখানে যে গাছটা হবে সেটা হচ্ছে সব টল। তার আগে আমরা গ্যামেটটাকে সৃষ্টি করাটা দেখায়নি, এখানে যেটা দেখায়নি সেটা হচ্ছে গ্যামেট বলে একটা জায়গা আসবে, যেখানে ক্যাপিটাল টি এবং একটা স্মল টি আসবে। তাদের থেকে এবার F2 জেনারেশনের টল আসবে, সব টল গাছ আসবে। তারপরে কি হবে না, এর মধ্যে সেলফিং মানে সেলফ পলিনেশন হবে। তার মধ্যে কি হচ্ছে না, তিনটে লম্বা গাছ, তিনটে লম্বা গাছের মধ্যে কি আসবে না, একটা আসবে ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা স্মল টি। দিস, এটাই আমাদের বুঝতে হবে, আর কিচ্ছু না নতুন করে। এনসিআরটিতে এখানে যেটা করা হয়েছে এটা একটু ভালো করে দেখানো হয়েছে, কোনো অসুবিধা নেই। টল ক্যাপিটাল টি ড্রপ, স্মল টি গ্যামেট করেছে, স্মল টি নিয়েছে। দিস ইজ চেকার বোর্ড অর পানেট বা চেকার বোর্ড। বেশ, এখানে আমরা গ্যামেটগুলোকে এক সাইডে নিই। ন্যাচারালি এটা এনসিআরটি করেছে, নর্মালি কিন্তু এনসিআরটি আবার বলেও দিয়েছে যে বাস সাইডে নেবো একটা আর ওপরে নেবো একটা, ভালো করে বোঝো। বা বলছে কি না, বাস সাইডে নেবো একটা আর ওপরে নেবো একটা, এরকম। এখানে যদি স্মল টি নিই, এখানে নেব হচ্ছে ক্যাপিটাল টি, সে যেভাবেই হোক না কেন এইভাবে। কিন্তু এনসিআরটি ক্রসটা এইভাবে দেখায়নি, দেখিয়েছি কি এটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, এরকম কোনাকুনি করে ফেলেছে। ঠিক করুক, আমাদের বোঝা নিয়ে হবে। তাহলে এখানে কি হচ্ছে, সব টল হচ্ছে F1-এ, গ্যামেট সৃষ্টি করেছে, দিস ইজ গ্যামেট বলে দিয়েছে। নেক্সট সেলফিং, তাহলে এটা হচ্ছে ক্রস পলিনেশন, এটা দেখে নিই, ক্রস পলিনেশন। এবং এর ফলে যেটা হচ্ছে, একটি হচ্ছে
পিওর, এটাও পিওর, তাহলে 50% হচ্ছে পিওর, আর এই দুটো হচ্ছে ইমপিওর, 50% হচ্ছে ইমপিওর, দ্যাট ইজ হাইব্রিড। এর মধ্যে আবার দুটো ভাগ আছে, এই 50%-এর মধ্যে ভাগ একটা ভাগ হচ্ছে কি ডমিনেন্ট, আর একটা ভাগ হচ্ছে রিসেসিভ পিওর। বুঝে নেই, সেটাই এখানে দেখানো হয়েছে, এবং 1:2 অনুপাতে। আবার ফিরে যাব আমরা এখানে, বলছে সিমিলার রেজাল্টস আর অবটেইন উইথ দ্য আদার ট্রেড, অন্য যে চরিত্র নিয়ে আমরা করতে পারি সেখানেও কিন্তু সেম রেজাল্ট পাবো। সেখানে এখানে লম্বা খাটো নিয়েছি হচ্ছে তোমার ফ্যাক্টর, সেখানে আমরা নিতে পারি কি হলুদ সবুজ নিতে পারি, কালার ট্রেটের বা কালার ক্যারেক্টার্সের এরকম নিতে পারি, সেই কথাটাই বলছি। কিন্তু একটা জিনিস কী হবে না, কখনোই একটি ক্যারেক্টার আরেকটি ক্যারেক্টারের সঙ্গে ব্লেন্ড হবে না, এবং কখনোই একটি ফ্যাক্টর আরেকটি ফ্যাক্টরের সঙ্গে ব্লেন্ড করবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মিলেমিশে যাবে না, আমরা মিলেমিশে। এখানে যেটা বলা হয়েছে খুব খুব ভাইটালাম, দ্য কনস্ট্রাক্টিং ট্রেটস মানে চরিত্র ডিড নট শো এনি ব্লেন্ডিং ইন আইদার F1 অর F2, কোনো জায়গাতেই এটা হয় না। Based on this observation, Mendel proposed that some things was being stable passed down unchanged অবস্থায় যাবে from parent to offspring through the gametes over successive generation. He called these things হচ্ছে ফ্যাক্টর। তাহলে যেগুলো আনচেঞ্জ অবস্থায় যাচ্ছে সেগুলো কি ফ্যাক্টর, নাও কল্ড অ্যাজ জিন। তাহলে কি হচ্ছে, কিছু তিনি অবজারভেশন করে বলেছিল যে কিছু যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কি যাচ্ছে, সেটাকে ফ্যাক্টরস নামকরণটা উনি 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 এলিমেন্ট বলেছিলেন তোমার মেন্ডেল, আর কোরেন্স এটাকে ফ্যাক্টরস নামকরণ করেছে, তখন থেকে ফ্যাক্টরস নামটা এসে গেছে। জিস দেয়ারফর ইউনিট অফ ইন্ডিয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বংশগতি মানে বংশগতি বললে ভুল হবে, উত্তরাধিকার, ইনহেরিটেন্সের একক কি জিন, ইনহেরিটেন্সের একক হচ্ছে জিন। দে কন্টেন্ট ইন দ্য ইনফরমেশন রিকোয়ার্স এক্সপ্রেস অফ দ্য পার্টিকুলার ট্রেট অফ পার্টিকুলার ট্রেট দরকার জিন্স হুইচ কোড ফর এ পেয়ার অফ কী বলছে, কোডস ফর এ পেয়ার অফ কন্ট্রাস্টিং। তাহলে জিন্স কী বলছে, কোড হবে ফর এ পেয়ার অফ কন্ট্রাস্টিং। তাহলে কি, যেমন সাপোজ ক্যাপিটাল টি কন্ট্রাস্টিং ট্রেট, তাহলে ট্রেটের কখন আমরা বলছি ভালো করে বোঝো, কন্ট্রাস্টিং ট্রেট, আর এটা হচ্ছে কি পেয়ার্স জিন্সের। তাহলে এখানে ট্রেডস বলতে আমরা কিন্তু অন্য জিনিস বলবো, এখানে কিন্তু আমি যেটা লিখেছি সাপোজ ক্যাপিটাল টি এই ক্ষেত্রে ঠিক প্রযোজ্য নয়, তবুও তোমার বোঝার হয়তো সুবিধার জন্য কন্ট্রাস্টিং ট্রেড বললে বুঝতে হবে যে সেটা ক্যারেক্টার। সেটা হচ্ছে জিন্স হুইচ কোড ফর এ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেড আর নোন অ্যাজ অ্যালিল। তাহলে যে ট্রেডসের যে কন্ট্রাস্টিং যে জিন মানে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, সেটা হচ্ছে অ্যালিল। দ্যাট ইজ দে আর সিংলি ডিফারেন্ট ফর্ম অফ সেম জিন। তাহলে সেম জিনও হতে পারে বা আলাদাও হতে পারে, সেটাই আমি বুঝিয়ে দিলাম। তাহলে জিনের দুটো জিন সেম অ্যালিল বা ডিফারেন্ট অ্যালিল হতে পারে। ইফ উই ইউজ যদি অ্যালফাবেট ইউজ করি তাহলে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি, এগুলো আমাদের জানা। স্মল অ্যালফাবেট মানে হচ্ছে তোমার রিসেসিভ, আর ক্যাপিটাল মানে হচ্ছে ডমিনেন্ট ধরেই আসছি, এবং হেন্স প্লান্টস পেয়ার অফ অ্যালিলসকে আমরা লিখি ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। মেন্ডেল অলসো প্রপোজড ইন ট্রু ব্রিডিংটাকে কী বলছে, ট্রু ব্রিডিংটা হচ্ছে টল অর ড্রপ পাথওয়ে ভ্যারাইটি ইন অ্যালিলিক পেয়ার অফ জিনস ফর হাইট আর আইডেন্টিক্যাল অর হোমোজাইগাস। তাহলে ট্রু ব্রিডিংয়ে
সবসময় একই রকম বা হোমোজাইগাস, মানে ক্যাপিটাল টি বা স্মল টি। এই যে লাইনটা, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, ভুলও যেও না। এখানে ট্রু ব্রিডিংয়ের কথাটা আমি আবার বলেছি, ট্রু ব্রিডিং লাইন, ইট ইজ দ্য পিওর হোমোজাইগাস পার্ট প্রডিউসেস অনলি ওয়ান টাইপ অফ গ্যামেটস, একই রকম গ্যামেট তৈরি করবে, যেমন ক্যাপিটাল টি ক্যাপিটাল থেকে শুধু ক্যাপিটাল টি আসবে, দ্যাট আন্ডারগো কন্টিনিউয়াস সেলফ পলিনেশন অ্যান্ড শো দ্য স্টেবল স্টেট ইনহেরিটেন্স অ্যান্ড এক্সপ্রেশন ফর সেভারাল জেনারেশন। দিস ইজ কল্ড ট্রু ব্রিডিং লাইন। ক্যাপিটাল টি এবং স্মল টি আর কল্ড দ্য জেনোটাইপ, কাদের জন্য? টল আর ড্রপ ফেনোটাইপের জন্য। কোশ্চেন করেছে এখানে একটা এনসিআরটি, হোয়াট দেন উড বি দ্য ফেনোটাইপ অফ এ প্ল্যান্ট দ্যাট হ্যাড এ জেনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি? বলো তোমরা কী হবে? টল হবে, কিন্তু হাইব্রিড হবে। অ্যাজ মেন্ডেল ফাউন্ড the phenotype of F1 heterozygous, this is capital T small t, to be exactly like capital T small t, এগুলো আলোচনা করেছি। হ্যাঁ, তবুও তা সত্ত্বে কেন হলো? কারণ না ডোমিনেন্ট ফ্যাক্টরের জন্য, আর হচ্ছে স্মল টিটা রিসেসিভ ফ্যাক্টরের জন্য। টি হচ্ছে ক্যাপিটাল টি টলনেসের জন্য, স্মল টি হচ্ছে ড্রাফটনেসের জন্য। হি অবজার্ভ আইডেন্টিক্যাল বিহেভিয়ার ফর অল দ্য আদার ক্যারেক্টার্স অর ট্রেটস হি স্টাডিড। তারপরে উনি কী করলেন না, উনি ক্যাপিটাল আর লোয়ার কেস ইউজ করেছিলেন। ক্যাপিটাল এবং লোয়ার কেস ইউজ, ক্যাপিটাল হচ্ছে কাদের জন্য? না ডমিনেন্টের জন্য, আর লোয়ার কেস হচ্ছে আপার কেস। আপার কেস মানে বড় হাতের অক্ষর হচ্ছে ডমিনেন্টের জন্য, আর ইয়ে করছে। ডু নট, এখানে যেটা বলা আছে, ডু নট ইউজ ক্যাপিটাল টি ফর টল অ্যান্ড ডি ফর ড্রপ ইউজ করেনি, কিন্তু উনি একই লেটার ইউজ করেছেন, কিন্তু ক্যাপিটাল এবং স্মল হিসেবে ব্যবহার করে গেছেন। বেশ, হেটেরোজাইগাস বলতে ক্যাপিটাল টি স্মল টি, হোমোজাইগাস বলতে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি। মোনোহাইব্রিড ক্রসে উনি এইটাই ইউজ করেছিলেন। ফ্রম দ্য অবজারভেশন অফ রিসেসিভ প্যারেন্টাল ট্রেট, উনি যেভাবে করেছিলেন F2 জেনারেশনে, এগুলো আমরা আলোচনা করেছি। নতুন এখানে কিচ্ছু কথা বলা নেই। এখানে যে নতুন কথাটা বলা হয়েছে, যেটা হচ্ছে দিস সেগ্রিগেশন, মানে যেটা সেগ্রিগেশন হয়েছে গ্যামেট সময় তৈরি করার সময় অফ অ্যালিলস ইজ র্যান্ডম প্রসেস, ঠিক আছে? অ্যান্ড সো 50% চান্স অফ এ গ্যামেট কন্টেনিং আইদার অ্যালিল, প্রত্যেকটার একটি করে, প্রত্যেকটার কিন্তু 50% চান্স যাওয়ার ক্ষমতা আছে অন্য জাইগোটে। মানে ক্যাপিটালটি থেকে একটা যেমন ক্যাপিটালটি যেতে পারে, অন্য ক্যাপিটালটিটাও কিন্তু যাওয়ার ক্ষমতা আছে। সেটাকেই বলা হচ্ছে যে ওয়ান টাইপ অফ, এখানে তো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট বলা যাবে না, এখানে কেউ কারোর উপরে কোনো রকম ক্ষমতা প্রয়োগ করছে না। কোথায় ক্ষমতা করছে? পাশাপাশি যখন অবস্থান করছে তখন তার ক্ষমতা প্রকাশিত হচ্ছে। ডিউরিং ফার্টিলাইজেশন টু অ্যালিলস ক্যাপিটালটি ফ্রম ওয়ান প্যারেন্টস, যেটা পোলেন গ্রেন। দেখো এনসিআরটি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে ক্যাপিটাল টি গাছটা হচ্ছে মেল গাছ, ভালো করে বোঝো, ক্যাপিটাল টি হচ্ছে মেল অ্যান্ড টি ফ্রম এগ, ঠিক আছে? তাহলে আমরা সবসময়ই ধরে নেবো, এই যে কথাটা লেখা আছে এইখান থেকে কিন্তু ধরে নেব যে লম্বা গাছ মানে ধরে নিয়েছে মেন্ডেল সেটা ছেলে, ঠিক আছে? আর নতুন এখানে কিছু যেটা বলা হচ্ছে, পান্ডেস্কারকে চেকার বোর্ড হিসেবে করা হচ্ছে। ওনার নাম কি? উনি হচ্ছে ব্রিটিশ জেনেটিস্ট ছিলেন, মনে রেখো, ভুল করো না, ভেরি ইম্পর্টেন্ট। পুরো নামটাও মুখস্থ করে রাখতে হবে। এটি জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, উনি এটা জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলেন। ক্যালকুলেট প্রবাবলি অল পসিবল জেনোটাইপস করেছিলেন। পসিবল গ্যামেটস আর রিটেন ইন টু সাইড, এই দেখো টু সাইডে লিখতে, একটা টপ এবং আরেকটা লেফট, বাঁ দিকে যেটা বলছিলাম। কিন্তু এনসিআরটি কিন্তু তা করেনি, টপে করেনি, দুটো কোনাকুনি করে করেছে। কিন্তু এনসিআরটির বইতে কি লেখা আছে যে উনি বলেছিলেন না একটা টপে লিখতে হবে গ্যামেট, আরেকটা হচ্ছে বাঁ সাইডে এবং টপে। অল পসিবল কম্বিনেশন আর বক্সের মধ্যে যত কম্বিনেশন হবে গুণ করে বক্সের মধ্যে
লিখতে হবে। এটা আমাদের আলোচনা হয়ে গেছে। পারেন্ট স্কোয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে মেনলি মেল হচ্ছে এই, আর হচ্ছে ফিমেল। তাহলে F1 হচ্ছে এটা পেলাম, এটা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে। এবার F1 কী করেছে না সেলফ পলিনেট, দেখো আবার পড়িয়ে দিচ্ছি একই কথা, মেল ফিমেলের সঙ্গে করে এবার সেলফ পলিনেটেড উনি করেছেন, যেটা আমি সংক্ষেপে বুঝিয়েও দিয়েছি। When fertilization takes place, the pollen grains of genotype T have 50% chance to pollinate with genotype capital T as well as small t, ঠিক আছে। দুটোর সঙ্গে যাওয়ারই তার সম্ভাবনা আছে যখন F2-তে যাচ্ছে। অলসো পোলেন কিন্তু একবার পড়লে পরে আমি যা বুঝিয়ে দিয়েছি আর না বোঝার কিচ্ছু নেই। পারেন্ট স্কোয়ারে ইজিলি আমরা দেখতে পাবো F2-তে 1/4 অফ র্যান্ডমলি ফার্টিলাইজড লিড টু ক্যাপিটাল টি এবং স্মল টি 1/4 আসবে, তার মানে 50% যাবে, চারটে যদি হয়। আর হাফ সেটাও 50% হচ্ছে কি না হেটারোজাইগোট। এবার F1-এর ক্ষেত্রে যা হবে F2-র ক্ষেত্রে সেভাবে হবে। যেটা আমার এইখানে কিছুটা একটু বুঝে নিতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা সেম কথা বলা হচ্ছে, যেটা জেনোটাইপিক রেশিও 1:2:1, এটা বুঝে গেছো, তুমি একবার পড়ো, না পড়লে আমাকে জিজ্ঞেস করো। কিন্তু এখানে যেটা সূত্রটা সেই সূত্রটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এটা একটু ভালো করে বুঝে নিই, যেটাকে এনসিআরটিতে বলা হয়েছে, যেটা দ্য এক্সপ্রেশন ইজ এক্সপ্লেন্ড অ্যাজ গিভেন বিলো। কী বলছে, হাফ টি প্লাস হাফ স্মল টি স্কোয়ার দুটোর কী করেছে গুণ করেছে। গুণ করলে কী হবে, যা হওয়ার তাই হয়েছে, তার মানে 1/4 হয়ে যাবে টি এবং 1/4 হয়ে যাবে। এই হচ্ছে ম্যাথমেটিক্স যেটা উনি ইউজ করেছিলেন, যেভাবে করেছিলেন ঠিক সেইভাবে এটা দেওয়া আছে। তাহলে এটা ম্যাথমেটিক্স, দেখো কিচ্ছু না, এটাকে কী করা হয়েছে ম্যাথমেটিক্স হিসাবে, যেটাকে আমি নিচে লিখেছি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোনোপিড ক্রস রেজাল্ট। কী বলছে, বাইনোমিয়াল এক্সপ্রেশন, দ্যাট ইজ দুটো এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কয়ার। এখানে এ এবং বি ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল, যে অ্যালিলগুলো আছে, অ্যালিল এখানে কি এক্স এবং ওয়াই। এক্সকে আমি কি বলছি না ক্যাপিটাল টি, আর ওয়াইকে বলছি আমি স্মল টি। তাহলে এই টি এর ফ্রিকোয়েন্সি কত সেটা হচ্ছে এ ঠিক করছে, আর ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত সেটা বি ঠিক করছে। সেই জন্য বলছে হোয়ার এ অ্যান্ড বি দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যালিলস, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই অ্যালিলস। এক্সাম্পল ফর দ্য লেন্থ অফ পি প্লান্টের ক্ষেত্রে কী করেছে, ভ্যালু, দ্য ভ্যালু আর এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু হাফ, দিস ইজ হাফ, অবশ্যই হাফ, এবং এক্স ইজ ইকুয়াল টু টি, ভ্যালু কত হাফ, আর ওয়াই ইজ ইকুয়াল টু টি। তার কী করছি আমরা হোল স্কয়ার, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কয়ার করলে আমরা কিন্তু এই রেশিও পাবো। তার মানে 1:2:1, দিস ইজ দ্য রেশিও অফ জেনোটাইপ। এই কথাটাকেই কিন্তু এনসিআরটি একটুভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে আমরা সলভ করে দিলাম। মেন্ডেল সেলফ পলিনেটেড দ্য F2 প্ল্যান্টকে করেছে, এবং এগুলো আমি আলোচনাও করেছি। এর পরবর্তীতে করার পরে কন্টিনিউ জেনারেট খাটো ড্রপ প্ল্যান্ট ইন F3-তে পাবে, F4-এ জেনারেশন পরপর এইভাবে উনি সেলফ পলিনেশন করলে পরপর পেয়ে গেছেন, ঠিক আছে। সেলফ পলিনেশন মানে কি, স্বপরাজ্য যদি করা হয় একই রকম পাওয়া যাবে। হি কনক্লুডেড দ্যাট জিনোটাইপ অফ দ্য ড্রপ ওয়াজ হোমোজাইগাস। কি
কি বলছে? হি কনক্লুডেড দ্যাট দ্য জিনোটাইপ অফ দ্য ড্রাফট প্ল্যান্ট ইজ হোমোজাইগাস। এটা কারেক্ট না ইনকারেক্ট? অফকোর্স কারেক্ট। হোমোজাইগাস একমাত্র বোঝা যাবে যদি ডাবল রিসেসিভ হয়। বাইরের থেকে বোঝা যাবে, ফেনোটিপিক্যাল তো বোঝা যাবেই, আর ফেনোটিপিক বোঝা গেলে জিনোটাইপিক বোঝা, একমাত্র ডাবল রিসেসিভ যদি হয়। নেক্সট যেটা বলেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক হি উড হ্যাভ গট হ্যাড হি সেলফ পলিনেটেড টু টল F2 প্লান্টস? নিশ্চয়ই সেইভাবে যদি করে পলিনেটেড করে তাহলে F2 প্ল্যান্টও পেয়ে যাবেন। এবার যেটাতে আসি সেটা হচ্ছে কি না, রিপ্রেজেন্টেশন অফ টেস্ট ক্রস। টেস্ট ক্রসটাকে আমাদের এবার বুঝতে হবে। টেস্ট ক্রস আমাদের বুঝতে হবে। টেস্ট ক্রস বোঝার আগে আমরা একটু রেস্ট নিয়ে নিই।